রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত গল্প ঠিক বলা যায় না, ভীষণ সুন্দর গল্প হলো তপস্বিনী। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত এই গল্পটি সম্ভবত আমিও প্রথমবার পড়লাম তোমাদের পড়ানোর উদ্যোগে। আমরা সকলেই প্রায় এই বিষয়টা সম্পর্কে জানি যে সবুজপত্র রবীন্দ্রনাথের গল্প সাহিত্যের ক্ষেত্রে অন্তত এক নবযুগের সূত্রপাত ঘটিয়েছিল। রবীন্দ্রনাথ তখন নতুনের সন্ধানে মশগুল হয়েছিলেন। ছোট গল্পের যে প্রাথমিক পর্ব আমরা পাচ্ছি সেখান থেকে যে গল্পগুলি তিনি সেই সময়ে যে গল্পগুলি তিনি লিখেছেন তার মধ্যে একটা ভেতর থেকে উচ্চারিত হয়ে ওঠার বিষয় ছিল, অর্থাৎ যেন আপনা আপনি গল্পগুলো তার হাতে প্রকাশিত হয়েছে। কিন্তু সবুজপত্র পর্বে এসে আমরা দেখতে পাই যে এই যে অবারিতভাবে গল্প লিখে চলা এই বিষয়টার বদলে রবীন্দ্রনাথ যে বিষয়টির ওপরে ভীষণভাবে গুরুত্ব দিলেন সেটা হচ্ছে তত্ত্ব আর উপদেশ। তবে এই কথা বলতে হয় যে কেবলমাত্র সবুজপত্রের গল্পগুলিতেই যে তত্ত্ব আর উপদেশে ভরপুর তা নয়, কারণ রবীন্দ্রনাথের মানসিকতা এবং সামাজিক অবস্থারও অনেকখানি পরিবর্তন সেই সময় লক্ষ্য করা গেছিল, তাই এই বিষয়টা হয়তো স্বাভাবিক। যাই হোক, সেই সময়ে অর্থাৎ সবুজপত্রের যুগে স্ত্রীর পত্র, হৈমন্তী, ভাইফোঁটা এই জাতীয় যে গল্পগুলি প্রকাশিত হচ্ছে তাদের থেকে এই তপস্বিনী গল্পটি একটু অন্যরকম। আমি একটু আগেই বললাম যে অন্য ধারার রচনা লেখার যে চেষ্টা রবীন্দ্রনাথ করেছিলেন তার প্রতিফলন ওই গল্পগুলিতে পাওয়া গেলেও তপস্বিনীতে সম্ভবত একটু অন্যরকম গল্পের স্বাদ আমরা সবুজপত্রের যুগে পাচ্ছি। প্রথমত, এই গল্পটি উত্তম পুরুষে রচিত নয়। বেশিরভাগ ওই সময়ের গল্পগুলির মধ্যেই দেখতে পাওয়া যায় যে যিনি যার কথা তিনিই বলছেন। গল্পে স্ত্রীর পত্রের মতো প্রবল বাস্তবতা বোধের সাহায্য তিনি নিচ্ছেন না, অর্থাৎ লেখক নিচ্ছেন না। যেভাবে আমরা রবীন্দ্রনাথের নারীকে দেখতে অভ্যস্ত তার একেবারে একটি বিপরীত রূপ আমরা তপস্বিনী গল্পের মধ্যে লক্ষ্য করতে পারছি। অনেকে বলছেন প্রমথ চৌধুরীর 4 ইয়ারির কথা এই গল্পেরই একটা যেন উল্টো রকমের অনুকরণ এই তপস্বিনী গল্পটির মধ্যে লক্ষ্য করা যায়। নায়ক নায়িকা পক্ষের একটা অ্যান্টি ক্লাইম্যাক্স দেখতে পাওয়া যাচ্ছে এই গল্পের মধ্যে। তবে এটা আমি যেটাই বললাম যেটা অনেকে বলছেন, সে যাই হোক, যেভাবেই গল্পের বর্ণনা রবীন্দ্রনাথ করে থাকুন না কেন, এই গল্পটি বেশ উপভোগ্য বলে আমার মনে হয়েছে। গল্পের বিষয়বস্তুর দিকে যদি আমরা দৃকপাত করি তবে দেখি যে গল্প শুরু হয়েছে এক নারীকে কেন্দ্র করে, যার নাম ষোড়শী, বয়স 23, যে রাত থাকতে উঠে পড়ে পুজোর কাজ করতে এবং তারপরে সে গীতা পাঠ করে। পুরানো সাহিত্য তাকে জানতেই হবে এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আমরা দেখতে পাই। তার চারিদিকে এক অচ্ছেদ্য কৃচ্ছ সাধন লক্ষ্য করা যায় গল্পের ঠিক প্রথম অংশ থেকেই। এরপরে আমরা গল্পের মূল বক্তব্যে আসি। গল্পটি ছোট করে যদি জেনে নিতে চাই তাহলে দেখবো এইরকম যে ওই কৃচ্ছ সাধনের মাধ্যমে ষোড়শীর বিষয়বস্তু দিয়ে লেখক গল্পটিকে শুরু করছেন এবং তারপর আমরা জানতে পারছি যে ষোড়শী তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে এবং তার যে শ্বশুর মশাই তার নাম মাখন হলেও তিনি স্বভাবের দিক থেকে অতখানি নরম মোটেই ছিলেন না। তিনি তার একমাত্র পুত্রের বিষয়ে ভীষণভাবে সচেতন ছিলেন এবং তার মনে হয়েছিল যে সেই পুত্রকে যেরকম ভাবেই হোক না কেন তাকে বিয়ে পাশ করতে হবে। পুত্র বড়দা কিন্তু এতখানি মাথার অধিকারী ছিল না, তাই বারবার ফেল করে করে সে বারংবার তার পিতা পরীক্ষা দেওয়াচ্ছে, বারংবার সে ফেল করছে। এই বিষয়টাতে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে তার প্রতি গোটা বাড়ির একটা খুব বেশি রকমের একটা ওর দ্বারা কিছু হবে না এরকম একটা মানসিকতার জন্ম হয়েছিল। জানা যাচ্ছে যে এই ষোড়শী নামক মেয়েটির শাশুড়ি মা ভীষণভাবে অসুস্থ এবং তার
শ্বশুর মশাই যেরকম ডাকসাইতে, সেরকমই তার পিসি শাশুড়ি। সেই পিসি শাশুড়ি এবং শ্বশুর মশাই দুজনে মিলেই এই সংসারটিকে চালান। এই অবস্থায় যখন বড়দা দেখলো যে তার দ্বারা কিছু হবে না, সে তখন বাড়ি থেকে পালিয়ে গেল। এখান থেকে গল্পের শুরু হচ্ছে। বাড়ি থেকে পালিয়ে যাওয়াতে প্রথম প্রথম বাড়ির লোকেরা মনে করলো যে ও দুদিন পরে আবার ফিরে আসবে, কারণ ওর দ্বারা কিছুই হবে না। একমাত্র মনে করলো না তার এই 13 বছর বয়সী মেয়ে নয় বউ ষোড়শী। তার মনে হলো যে এতখানি যদি তার স্বামীকে সবাই অচ্ছেদ্যা করে, অশ্রদ্ধা করে, অন্তত এই বিষয়টার মাধ্যমে শ্রদ্ধা ফিরিয়ে আনা যাবে। তার স্বামী পারবে, সেও যে বাড়িতে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা কোনোভাবে প্রতিভাত হবে সকলের মনে। সেটা তো একটা দিক গেলই, কিন্তু এটাও আমরা জানতে পারছি যেভাবে অশ্রদ্ধা তার ছেলেটিকে করা হচ্ছে, সেরকমই তার বউটিও এই বাড়িতে খুব একটা শ্রদ্ধার পাত্র ছিল না। এই সুযোগটা নিয়ে সেও শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে থাকলো। সে তার স্বামীর মতোই সন্ন্যাসী হবে, সন্ন্যাসিনী হবে, এরকম একটা চিন্তা ভাবনায় অসম কৃচ্ছ সাধন করতে শুরু করলো, এবং এর মাধ্যমে সে চাইলো যেন তার এই কৃচ্ছ সাধনের দ্বারা তার স্বামী কোনোভাবে তার বাড়িতে ফেরত চলে আসবে। এই নিয়ে গল্প এগোতে থাকে, এবং গল্পের শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট দেন গল্পকার রবীন্দ্রনাথ। দেখা যায় যে সবাই যখন ভাবছে যে সে সন্ন্যাসী হয়ে গেছে, বড়দা সন্ন্যাসী হয়ে গেছে, এবং তার উপযোগী স্ত্রী হিসেবে বাড়িতে বসে গৃহী সন্ন্যাসী হয়ে উঠছে এই ষোড়শী নামক মেয়েটি, এবং একজন যোগী যখন একে বলে, ষোড়শীকে বলে যে তার স্বামী লংচু পাহাড়ে নাকি একদম কোন রকম কোনো বস্ত্র পরিধান না করে ওই ঠান্ডার মধ্যে তপস্যা করছে, সেই সময় বড়দা বাড়ি ফেরত আসে এবং জানা যায় যে সে পালিয়ে আমেরিকা চলে গিয়েছিল। সেখান থেকে কাপড় কাচার কলের কন্ট্রাক্টরির কাজ সে করেছে এবং ভালো পয়সা উপার্জন করে ফেরত এসছে। এইভাবে গল্পের একটা টুইস্ট দেখান লেখক। খুব সুন্দর, খুব উপভোগ্য গল্প এটি। আমি আশা করব তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যেন এই গল্পটি পড়ে নাও। তাহলে আমরা এই গল্পটি সম্পর্কে জানার পর বুঝলাম যে সন্ন্যাসী হতে চেয়েছিল সে না হয়ে তপস্বিনী হয়ে উঠছে তার স্ত্রী ষোড়শী। এই ষোড়শী কিন্তু গল্পের মূল চরিত্র, এবং তার চরিত্র বিচারের দ্বারাই এবার আমরা গল্পের তাৎপর্যটি বিশ্লেষণ করব। ষোড়শীর চরিত্র বর্ণনা শুরু হয়েছে গল্পের শুরু থেকে। জীবনের এক গুমোট পরিবেশ, তারাগুলো মাথা ধরার মতো দপদপ করে। ষোড়শী স্বেচ্ছায় কৃচ্ছ সাধন করছে বটে, কিন্তু তার ভালো লাগছে কি? লেখক এখানেই মনের মধ্যে উঁকি দিয়ে দেখেন, কারণ সবুজ পত্রের যুগ মনের মধ্যে উঁকি দিয়ে দেখারই যুগ। তিনি দেখেন ও দেখান যে 13 বছরের বাড়ির বধূ ষোড়শী শ্বশুর গৃহে বড় একটা প্রয়োজনীয় পাত্র ছিল না। শ্বশুর মাখন বাবু প্রথমেই কিন্তু বলে দিয়েছিলেন যে বড়দার বিয়ে পাশ হওয়ার আগে স্ত্রী সঙ্গের কোনো প্রয়োজন নেই। তাই পিসি শাশুড়ির কথায় সে ব্যর্থ মুক্তহার সম। গলায় দেবার যথার্থ ব্যক্তিও যেন বড়দা নয়, অর্থাৎ দুই পক্ষকেই এখানে বলা হচ্ছে। কিন্তু মনে মনে কোথাও গিয়ে স্বামীকে অসম্মান করা প্রবলভাবে অপছন্দ করত মেয়েটি, এবং সেটাই স্বাভাবিক। তাই বড়দার পলায়নে সে খুশি হয়েছিল, কারণ মেয়েটি যেন বোঝাতে চেয়েছিল সংসার শুদ্ধ সকলেই তাহার প্রতি অন্যায় করিয়াছে, রবীন্দ্রনাথের কথায়। বড়দার পলায়নের মধ্যেও বাড়ির লোকের চিন্তা ও ভাবনার গৌরবে শশীর মন ভরে উঠতে লাগলো। কেবল তার স্বামী নয়, হঠাৎ সংসারের চোখে সেও সেই মুহূর্ত থেকেই গুরুত্ব পেতে শুরু করলো একই সঙ্গে। মাখন বাবুর মন দ্রবীভূত হলো স্নেহে, এই ভেবে যে বৌমা ভালো নেই এবং যে কোনো উপায়ে তাকে ভালো রাখতে হবে। যে মেয়েটিকে একদা বাড়ির ঝি চাকর পর্যন্ত কৃপাপাঠ প্রার্থী বলে মনে করেছে, সে পুণ্যবতী যে কেবল হলো তাই নয়, পিসি শাশুড়ি পর্যন্ত তাকে ভয় করতে শুরু করলো। বিষয়টা কি না, বিষয়টি ঘটালেন একজন হঠাৎ করে আসা সন্ন্যাসী, যিনি ষোড়শীর 15 বছরের হাঁপিয়ে ওঠা জীবনে জয় বিশ্বেশ্বর বলে প্রবেশ করলেন। ষোড়শী সেই থেকে তপস্বিনী হয়ে উঠবার পথ গ্রহণ করলো। বাড়িতে সন্ন্যাসীকে ঠাঁই দিয়ে কৃচ্ছ সাধন করে, গেরুয়া ধারণ করে, মুগ্ধবোধ মুখস্থ করে সে সমাজকে যেন দেখালো সেও তার
স্বামীর মতোই সন্ন্যাসী হয়ে উঠছে, ছেড়েছে সব মোহ। কেবল তাই না, যোগাসন এবং প্রাণায়াম যোগ করে জীবনকে আরো কষ্টকর করে তুলল। তার সঙ্গে যোগ দিলেন স্বয়ং মাখন বাবু। ধার কার্য করে তার বৌমার সমস্ত রকম ইচ্ছা তিনি মেটালেন, সব উদ্ভট বিষয়কে তিনি প্রশ্রয় দিলেন। তবে সত্যি কথা বলতে কি, এসবের পিছনে একটি বৃহত্তর কারণও কিন্তু ছিল। ষোড়শী তা তো বুঝতোই, মাখন বাবুও যে সেই সম্পর্কে অসচেতন ছিলেন তা কিন্তু নয়। ষোড়শীর এই তপস্যার পিছনে ছিল স্বামীকে সন্ধান করা। সে নিজেই বলেছে, আমাদের বুঝিয়েছে যে নতুন নতুন সন্ন্যাসীর এমন ভাবে বাড়িতে আগমনের পিছনে রয়েছে এক অন্য ভাবনা। সে প্রতি সন্ন্যাসীর মধ্যেই নিজের স্বামীকে খুঁজে বেড়াতো, যদি তাদের মধ্যে থেকেই তাকে আবার খুঁজে পাওয়া যায়। কারণ লেখক নিজেই বলছেন যে এই সন্ধানই হলো তার স্বামী, যে তার জীবন যৌবনের পরিপূর্ণতা, আর এই সন্ধান ঘিরেই তার সংসারের সমস্ত রকম আয়োজন। তাই কপালে মোটা করে সিঁদুর পরলেও, গায়ে গেরুয়া বসন ধারণ করলেও মন তো তার গেরুয়া হয়ে ওঠে না। তাতে ঠান্ডা হাওয়া আনাগোনা করে, কৃচ্ছ সাধনের কাঁটা দিয়ে সেই পথ সে বন্ধ করতে পারে না, কারণ সেই বয়সটাই তো এমন। এবং সে যে খুব প্রথম থেকেই এইটা করছে তা নয়, সে যেন খানিকটা স্বেচ্ছার বিরুদ্ধে গিয়ে এই বিষয়টা করার চেষ্টা করছে। যাই হোক, তা সত্ত্বেও খানিক জোর করে অদ্ভুত কার্য করে গেছে ষোড়শী, যে প্রমাণ করার প্রবল ইচ্ছা তার স্বামী এতটাও তুচ্ছ নয়, সঙ্গে সেও এতটাও তুচ্ছ নয়। প্রয়োজনে অলৌকিক বিশ্বাসকে বিশ্বাস করতেও সে রাজি হয়েছে। আর এইসবে তুঙ্গে পৌঁছে গেছে যখন লংচু পাহাড় নয়, জাহাজে চড়ে আমেরিকা থেকে বরোদা এসে হাজির হয়েছে। সে বিয়ে পাশ করেনি বটে, অর্থ উপার্জনকারী হয়ে ফিরে এসেছে। এবার লেখকই যেন ছেড়ে দেন এই ভাবনাকে আমাদের কাছে। এ কি তপস্বিনীর তপস্যার ফল, যে কারণে বরোদা বাড়ি ফিরেছে? সন্ন্যাসী হয়ে না হোক, বরোদা তো ফিরেছে সমাজ সংসারের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে। এর কারণ কি ষোড়শী একাই, নাকি টেলিপ্যাথি? এসব না জানলেও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে মেয়েটিকে দেখানোই লেখকের প্রধান উদ্দেশ্য। ঠিক যেমন পার্বতী শিবকে পেতে তপস্যা করেছিলেন, এও সেরকম ভাবেই তপস্বিনী হয়ে উঠেছে, অন্তত হতে চেয়েছে। বরদাকে দিয়ে মাখন কিছু করাতে পারেনি, ষোড়শী করেছে তার ইচ্ছা শক্তির জোরে। এই তপস্যায় ভক্তির চেয়েও ভালোবাসা বেশি প্রাধান্য পেয়েছে। আর ভক্তির ওপরে প্রশ্ন তো অজ্ঞাতসারে রবীন্দ্রনাথ এই গল্পে আমাদের সামনে তুলে ধরেছেন। কারণ একটি বিষয়ে আমরা লক্ষ্য করতে পারবো এই গল্পটিতে, যে গল্পে সন্ন্যাসী বা যোগীদের লেখক দেখাচ্ছেন, তাদের প্রতি আমাদের মনে খুব একটা ভক্তিভাব আসে না। তাদের মধ্যে ভেজাল আছে, এবং তা মাখনবাবু তথা ষোড়শীও দেখতে পেরেছে। বিশেষ করে যোগী যখন বলে যে আয়না দর্শনের মাধ্যমে যে লংচু পাহাড়ে স্বামী অনাবৃত দেহে সাধনা করছেন, জীবনে আর কিছুই নেই, এবং তার পরক্ষণেই যখন বরদাকে ফিরিয়ে আনেন লেখক, তার মধ্যে দিয়ে ভণ্ড যোগীদের পর্দা লেখক কোনোভাবে খুলে দিতে চেয়েছেন। আর মজার মজার শব্দের ব্যবহার তো অবশ্যই রয়েছে এই ভক্তিভাবের পিছনে কাঁটা লাগানোর জন্য। কারণ ওই লংচু পাহাড় এই শব্দটির মধ্যেও খানিকটা হাস্যরসের ব্যবহার করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। যাই হোক, যেটা বলছিলাম, যে এই তপস্যায় ভক্তির চেয়েও ভালোবাসা প্রাধান্য পেয়েছে। মনে রাখা ভালো, ষোড়শী কিন্তু পার্বতীর অপর নাম, তাই মিথকেও কোনোভাবে মিলিয়ে দিয়েছেন লেখক। এরপরে তাকে ষোড়শী কিভাবে মেনে নিয়েছিল, মানে বরদাকে কিভাবে মেনে নিয়েছিল আমি জানি না, আমরা জানি না, কিন্তু সে তার তপস্যার মোক্ষ লাভ অবশ্যই করেছে। তাই গল্পের যে নামকরণ এবং গল্পের যে তাৎপর্য, তা দুটো মিলে মিশে যায়। গল্পে তপস্বিনী বলতে একদিকে যেরকম মিথের প্রয়োগও এসছে নামের মাধ্যমে ষোড়শীর, অপরদিকে এই যে তপস্বিনী, তার দ্বারা মানে অনেকটা সতীর পুণ্যে পতির পুণ্য, এই বিষয়টিও সাধিত হয়েছে। রবীন্দ্রনাথের লেখা সেই সময়ের এক
অন্য রকম গল্প আমরা এর মধ্যে দেখতে পাই। তার মধ্যে অবশ্য রবীন্দ্রনাথ মানুষের মনের যে ভাবনাগুলো সেগুলোকেও প্রকাশ করছেন, কারণ সেটি সবুজ পত্রের যুগ। আশা করি তপস্বিনী গল্পের একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি অন্য বিষয়ে আলোচনা শুনতে ইচ্ছা হয় সেটাও আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।